হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটি নতুন ভিডিও। আজকে আমরা ক্লাস 12-এর শারীরশিক্ষার সাজেশান, পরীক্ষাতে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে তার একটি ক্লাস থাকবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, নাহলে কিন্তু তোমরা বহুত প্রশ্ন মিস করে যাবে, যার ফলে পরীক্ষার কিন্তু তার প্রভাব পড়বে। যে এই প্রশ্নটা বলেছিল, এই প্রশ্নটা তো বইয়ের মধ্যেই নেই এরকম মনে হচ্ছে, কিন্তু সব প্রশ্নই বইয়ের মধ্যে থাকবে। এবং এই সাজেশানটা দেখো, প্রত্যেকটা অধ্যায় থেকে দুটো বা একটা করে কোশ্চেন আছে। এর থেকে বাইরে আসার মতন কোশ্চেন তেমন নেই। থাক, দু একটা কোশ্চেন সবসময় পরীক্ষার মধ্যে এদিক থেকে ওদিক থেকে চলে আসে, সাজেশানের বাইরে চলে আসে, কিন্তু সমস্ত কিছু বইয়ের মধ্যে থেকে আসে। তবে সাজেশান যেটা দিচ্ছি সেটা 100% বলবো না, 90% কমন আসবে, এটা গ্যারান্টি। অন্য অন্য টিউটরের মতন বলবো না যে 100% কমন আসবে। ভাই 100% কমন যে এক্সামিনার এবং যে কোশ্চেন তৈরি করেছে সে ছাড়া কেউ বলতে পারবে না। তো চলো বেশি কথা না বলে আমরা দেখে নিই প্রথম কোশ্চেন কি আছে। অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে, নাহলে কিন্তু বহুত প্রশ্ন মিস হয়ে যাবে, এবং পরীক্ষার সময় সেই প্রশ্নগুলো যদি না দেখতে যদি পাও, তখন ভাববে যে হয়তোবা বইয়ের বাইরে থেকে আসছে। আসলে কিন্তু তা নয়, বইয়ের ভেতর থেকে আসবে, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। প্রথম চ্যাপ্টার থেকে আমরা যদি বলি, প্রথম চ্যাপ্টার থেকে আসবে শারীরশিক্ষার সংজ্ঞা লেখো। আচ্ছা, শারীরশিক্ষার সংজ্ঞা, দুটো সংজ্ঞা অবশ্যই মুখস্থ করে যাবে। একটা হচ্ছে সিএ বুচারের, একটি হচ্ছে সিএ বুচারের। আমি কেন বলছি সিএ বুচারের মুখস্থ করবে, একটি হচ্ছে সিএ বুচারের, ঠিক আছে, আর একটি তোমরা মুখস্থ করবে, সেটা হচ্ছে উইলিয়ামের। দেখো, আমি এই দুটো কেন বলছি, এই দুটো বলার কারণ হচ্ছে এই দুটো বলার কারণ একমাত্র এই দুটোই হচ্ছে সব থেকে সোজা। এই দুটো সব থেকে সোজা বলতে এই এক লাইনের মধ্যেই দুটো সংজ্ঞা মুখস্থ হয়ে যাবে, দুবার তিনবার দেখবে পরীক্ষার আগে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। দুটো সংজ্ঞা অবশ্যই মুখস্থ রাখবে, সংজ্ঞা থেকে প্রশ্ন আসবেই। শারীরশিক্ষার পেশাগত ক্ষেত্রের বর্ণনা দাও। পেশাগত ক্ষেত্রের এখান থেকে আমি বলে দিচ্ছি, তোমরা মাত্র 4টে, 100% 4টে। সেটা হতে পারে শারীরশিক্ষার শিক্ষক হিসেবে, তারপরে হতে পারে কোচ হিসেবে, তারপরে হতে পারে সাংবাদিকতা হিসেবে, তারপরে হতে পারে যে কোনো কোম্পানিতে, যে কোম্পানিগুলো আমাদের এই যে খেলা বিষয়ক যে সমস্ত ইকুইপমেন্ট আছে সেই সমস্ত বিষয়ে, তাছাড়াও ব্যবসার ক্ষেত্রে, খেলা বিষয়ক ব্যবসার ক্ষেত্রে, এই 4টে পড়ে যাবে। পড়ে যাবে এক নম্বরে, তোমরা পড়ে যাবে হচ্ছে এক নম্বরে পড়ে যাবে, এক নম্বরে তোমরা পড়বে, অবশ্যই পড়বে এটা। এক নম্বরে আমি বলে দিচ্ছি শিক্ষক, শারীরশিক্ষার শিক্ষক, ঠিক আছে, শারীরশিক্ষার শিক্ষক পড়ে যাবে। 2 নম্বরে পড়ে যাবে হচ্ছে কোচ। 3 নম্বরে তোমরা পড়ে যেতে পারো, সেটা হচ্ছে যোগা কোচ। 4 নম্বরে পড়ে যাবে, সবথেকে যেগুলো যেগুলো সহজ তোমাদের মনে হবে, যেগুলো দেখছো তোমরা সেইগুলো শুধু লিখে দেবে। 4 নম্বরে লিখবে শুধু হচ্ছে পুষ্টি বিশারদ, ঠিক আছে, পুষ্টি বিশারদ। যা লিখে দেবো সেইগুলোই আসবে, এর থেকে বাইরে থেকে আসার খুব কম সম্ভাবনা আছে, কমই বলতে পারো, ঠিক আছে। 4টে বলে দিলাম, 5টা আমি বলে দিচ্ছি, কারণ মনে থাকবে, কিছু কিছু মনে থাকবে, কিছু কিছু মনে থাকবে না, তার জন্য আমি 5টা বলে দিচ্ছি। আর একটা হচ্ছে 5 নম্বরে তোমরা লিখে দিতে পারো সাংবাদিকতা, ক্রীড়া সাংবাদিকতা। এই কটা লিখে দিলে তোমার হয়ে যাবে, কারণ এগুলো সব কটাই তোমরা জানো, সব কটা দেখেছো কিভাবে কি করে সবাই। জাস্ট একটু গুছিয়ে বাংলায় লিখে দিলেই হয়ে যাবে, একটু গুছিয়ে লিখে দিলেই হয়ে যাবে। দেখো, শিক্ষক বলতে দেখেছো শারীরশিক্ষার টিচার কি করে, ঠিক আছে, সেটা হচ্ছে শারীরশিক্ষার হয়ে কোচ এসে কী করে, শারীরশিক্ষার প্রশিক্ষণপ্রাপ্ত কোচেরা বা এনআইএস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শারীরশিক্ষার কোচেরা কী করে, কীভাবে ট্রেনিং করে, ট্রেনিংয়ের মাধ্যমে কীভাবে খেলার উন্নতি ঘটাচ্ছে, জাস্ট এইটুকুনি। যোগ কি, যারা ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়েছে তাদের মধ্যে একটা যোগা একটা সাবজেক্ট আছে, এবং সেই যোগার থেকে ব্যবহারিক এবং তাত্ত্বিক বিষয় নিয়ে প্রশিক্ষণ কেন্দ্র খুলে সেখান থেকে উপার্জন করে নিচ্ছে। তারপরে পুষ্টিকর, ফিজিক্যাল এডুকেশনের মধ্যে বা শারীরশিক্ষার মধ্যে এমন একটা চ্যাপ্টার আছে, পুষ্টি চ্যাপ্টার আছে, সেখান থেকে জ্ঞান অর্জন করে সে পুষ্টি বিষয়ক জ্ঞান প্রদান করে সেখান থেকে অর্থ উপার্জন করছে। ক্রীড়া সাংবাদিকতা তোমরা জানো, যে দেখতেই পাচ্ছ তোমরা যে বর্তমানে ক্রীড়া সাংবাদিকতা কীভাবে হচ্ছে, সেটাই হচ্ছে পুরো সেইভাবে লিখে দেবে, ব্যাস ছেপে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে
হচ্ছে অতি সংগঠিত খেলা কাকে বলে। দুটো আছে, একটা হচ্ছে সংগঠিত খেলা, একটা অতি সংগঠিত খেলা, দুটোই জেনে যাবে। একটা অতি সংগঠিত খেলা যদি জানো তাহলে কিন্তু সংগঠিত খেলাও জেনে যাবে। অতি সংগঠিত খেলা আমি কি এখন বলে দিচ্ছি। অতি সংগঠিত খেলা হচ্ছে যে খেলার মধ্যে সব থেকে রুলস রেগুলেশন বেশি এবং যে খেলাগুলির কার্যালয় আছে এবং সেখান থেকে রুলস তৈরি করা হয়, এইটুকুই। আর সংগঠিত খেলা কি, সংগঠিত খেলার মধ্যে শুধুমাত্র রুলস রেগুলেশন আছে কিন্তু তার জন্য খুব কঠিনতম কোনো নিয়ম রেগুলেশন নেই। এটা হচ্ছে সংগঠিত আর অসংগঠিত খেলা। ঠিক আছে, খেলার বিজ্ঞানসম্মত তত্ত্বের ব্যাখ্যা দাও। চারটে আছে, আমি চারটের মধ্যে তিনটে বলে দিচ্ছি আমি। একটা হচ্ছে আমি যদি বলা হয় সেটা হচ্ছে, একটা হচ্ছে বিরেচন তত্ত্ব, একটা হচ্ছে বিরেচন তত্ত্ব। বিরেচন তত্ত্ব আছে। 2 নম্বরে তুমি আমরা বলতে পারি পুনরাবৃত্তি তত্ত্ব, পুনরাবৃত্তিক তত্ত্ব। 3 নম্বরে বলতে পারি, তিনটে বলে দিচ্ছি আমি, ঠিক আছে। বিরেচন তত্ত্ব, পুনরাবৃত্তিক তত্ত্ব। পুনরাবৃত্তিক যে জিনিসগুলো ছোটোবেলায় শিখেছে সেটা আবার করছে, ঠিক আছে, বড় হওয়ার জন্য শিখছে, সেটাই। আর বিরেচন তত্ত্ব কি, বিরেচন তত্ত্ব যেমন আমাদের রেচন প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত বাজে জিনিসগুলো আমাদের বডির মধ্যে থাকে সেগুলো বেরিয়ে যায়, ঠিক তেমনই খেলার মাধ্যমে আমাদের মানসিক যে সমস্ত বাজে জিনিসগুলো আছে সেগুলো বেরিয়ে যায়, সেটা হচ্ছে বিরেচন তত্ত্ব। ঠিক আছে, পুনরাবৃত্তিক তত্ত্ব বলে দিলাম। আর 3 নম্বরে তোমরা লিখতে পারো 3 নম্বরে তোমরা লিখতে পারো রিক্রিয়েশনাল থিওরি, তত্ত্ব। ঠিক আছে, রিক্রিয়েশনাল তত্ত্ব। তাহলে বলে দিলাম বিরেচন তত্ত্ব, পুনরাবৃত্তিক তত্ত্ব আর রিক্রিয়েশনাল তত্ত্ব। বাস 3টে লিখে দাও, 3টেতেও তুমি কিন্তু নাম্বার পেয়ে যাবে। কারণ এখানে যেভাবে প্রশ্নটা থাকবে, যেমন উপরেরটা যদি আমরা বলা হয় যে কীভাবে প্রশ্ন আসবে, প্রশ্নের মান কীরকম থাকবে, এরকম থাকতে পারে। কালিটা চেঞ্জ করে দিই, তাহলে মান লিখতে বুঝতে সুবিধা হবে। দেখো এইখানে তোমাদের এইভাবে আসতে পারে যে 2 + 4 এরকম থাকবে। ঠিক আছে, শারীরশিক্ষার সংজ্ঞা দাও, 2 লিখে দেবে, 2টো লিখতে হবে। শারীরশিক্ষা যদিও লেখা থাকে যে শারীরশিক্ষার সংজ্ঞা দাও, তুমি 2টো লিখে দেবে, সিএ বুচার এবং উইলিয়ামের। যদি মুখস্থ না থাকে, মুখস্থ না থাকলেও একদম সহজ জিনিস, বড় মাংসপেশির কাজগুলোকেই বলা হয় হচ্ছে শারীরশিক্ষা। খুব সহজ জিনিস, আমি এখান থেকে বলে দিতে পারতাম কিন্তু অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, ওর জন্য বলে দিচ্ছি না। 2 + 4 এটা কত থাকবে, এটাও এরকম থাকবে, 2 + 4 এটাও এরকম থাকবে। ঠিক আছে, শারীরিক সক্ষমতার উপাদানগুলি লেখো এবং তার বর্ণনা দাও। দেখো শারীরিক শিক্ষার সক্ষমতার উপাদানকে 2টি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত, আরেকটা হচ্ছে দক্ষতা সম্পর্কিত। তাহলে দুটো, শারীরিক সক্ষমতা এবং দক্ষতা সম্পর্কিত, এর মধ্যে অনেকগুলো ভাগ আছে, সেগুলো তোমরা লিখে হালকা হালকা করে লিখে দেবে, তাতে তোমরা এখানে পেয়ে যাবে 6। এখানে থাকবে হচ্ছে 6 এবং এর সাথেও হালকা করে একটা প্রশ্ন জুড়ে দিতে পারে 2 মার্কের বা 1 মার্কের। ঠিক আছে, তোমাদের প্রশ্নের প্যাটার্ন থাকবে 1 2 3 এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে 2 + 2 + 2 এরকমও থাকতে পারে, আবার এরকমও থাকতে পারে 1 + 2 + 2। ঠিক আছে, 3, এটা 3। ঠিক আছে, এরকম থাকতে পারে, আবার থাকতে পারে 2 + 4। এছাড়া প্যাটার্ন কিছু থাকবে না, চেঞ্জই হবে না, এই প্যাটার্নেই আসবে কিন্তু, বলে রাখছি। আর অবশ্যই চ্যানেলটি যখন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের সাবস্ক্রাইব হলেই আমার চ্যানেলটি গ্রো আপ করবে, তার জন্যই বলছি। এছাড়াও পরবর্তী ক্লাসের জন্য, ঠিক আছে, তোমরা তো কলেজে উঠে যাবে, তো কলেজের জন্যও কিন্তু ফিজিক্যাল এডুকেশন যারা সাবজেক্ট হিসেবে নেবে তারাও প্রথম কিছুই খুঁজে পাবে না, তো তার জন্য বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখানে কলেজেরও সমস্ত টপিক নিয়ে পড়ানো হবে। তোমরা যদি চাও অবশ্যই ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং সেখান থেকে আমি বলে দিতে পারি। তোমরা যদি বলো অনেক বেশি যদি হয় তাহলে আমি অবশ্যই অনলাইনে ব্যাচ চালু করে দেবো। ঠিক আছে, আর তোমার ভাইদের বোনেদের তাদেরকেও শেয়ার করে দাও চ্যানেলটি, কারণ তারা হয়তো বা তোমাদের কেউ বোনেরা মাধ্যমিক থেকে 11-এ যাবে, যারা 11 আছে তারা 12-এ যাবে, তো তাদেরও চ্যানেলটি শেয়ার করে দাও যে এই চ্যানেলটা আছে ফিজিক্যাল এডুকেশনে, সবসময় দেখবি এখান থেকে পুরো সম্পূর্ণ বই এখানে পড়ানো হবে একদম ফ্রিতে, কোনো রকম টাকা পয়সা লাগবে না। আর যারা চাও যে ব্যাচে আসবে অবশ্যই ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে কন্ট্যাক্ট করতে পারো যে আমরা ব্যাচে পড়বো। খুব মিনিমাম একটা অ্যামাউন্ট থাকবে, প্রতিদিন কিছু না কিছু নতুন কিছুই পাবে ফিজিক্যাল এডুকেশন সম্পর্কিত।
তাছাড়াও যারা ব্যাচ নিয়ে পড়বে তাদের থাকবে হচ্ছে নোট পাবে তারা, তারপরে একটা নোট পাবে, এক্সট্রা গাইডেন্স পাবে, এছাড়াও এমসিকিউ যেগুলো খুব দরকারি সেই সমস্ত এমসিকিউগুলো কিন্তু সেখানে পাবে, প্র্যাকটিস সেট পাবে এক কথায়। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং অন্যদেরও শেয়ার করে দাও যাতে অন্যরাও উপকৃত হয়, তোমার বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দাও। নেক্সট হচ্ছে রক্তচাপ কাকে বলে। রক্তচাপ কাকে বলে, উচ্চ রক্তচাপের কারণগুলো লেখো এবং উচ্চ রক্তচাপের প্রতিরোধের উপায়গুলি লেখো। দেখো এইখানে কিন্তু আমরা বলতে পারি যে এখানের প্রশ্নটা ভাগ হয়েছে হচ্ছে, প্রথম হচ্ছে 1 যোগ 2 যোগ 3, এরকমভাবে কিন্তু প্রশ্নটা আছে। টোটাল 6 মার্কের, এটা 1 মার্কের থাকবে, এটা 2 মার্কের থাকবে। আর এই যে উচ্চ রক্তচাপ প্রতিরোধের উপায়, হ্যাঁ এখান থেকেও রক্তচাপ কাকে বলে 1 নম্বরে পেয়ে যাবে। তারপর উচ্চ রক্তচাপের কারণগুলি, 3টে থেকে 4টে কারণ লেখো, উচ্চ রক্তচাপের প্রতিরোধের উপায়গুলি লেখো, এখানে 4টে থেকে 5টা, ব্যাস মিটে গেল, তোমার 6 নাম্বার পেয়ে যাবে, পাক্কা পেয়ে যাবে, শুধু পয়েন্ট করে লিখে দাও। তারপরে হচ্ছে মেধাধিক্য কাকে বলে। মেধাধিক্য অর্থাৎ মোটা, যারা মোটা তাদের কীভাবে হয়, কেন হয়, অতিরিক্ত ফালতু খাবার অর্থাৎ যেগুলো বাইরের যে তেলে ভাজা অতিরিক্ত এই সমস্ত খাবার খাওয়ার ফলেই শরীরের যে ক্যালোরি, সেই ক্যালোরিটা অতিরিক্ত হয়ে যাওয়ার ফলে শরীরের ক্যালোরি ফ্যাট আকারে আমাদের শরীরের মধ্যেই কী হয়ে যায়, সেভ হয়ে যায়, সেটা হচ্ছে মেধাধিক্য বা জমে যায়। মেধাধিক্যের কারণগুলি ও তার প্রতিরোধের উপায়গুলি লেখো। ঠিক আছে, কারণগুলি কী কী বলেই দিলাম, সংজ্ঞা যা কারণ একই রকমই প্রায়, তোমরা যদি গুছিয়ে লিখতে পারো খুবই ভালো। তারপর হচ্ছে প্রতিরোধের উপায়, কীভাবে প্রতিরোধ হবে, একজন মানুষ মোটা হয়ে গেলে কীভাবে, সারা জায়গায় তোমরা শুনে থাকবে এই কীভাবে একটা মানুষ কীভাবে রোগা হতে পারে। এছাড়াও ইউটিউবের বিভিন্ন চ্যানেলে সেগুলো তোমরা শুনছো প্রতিনিয়ত, এবং যারা মোটা তারা তো অলরেডি রিলেট করতে পারছো যে একটু খাওয়া কম কর, তারপরে হচ্ছে এক্সারসাইজ কর, জিমে যা, এই সমস্ত জিনিসগুলোই শুধু লিখে দিতে হবে প্রতিরোধের উপায়। বোঝা গেল? এবার হচ্ছে পরের চ্যাপ্টার থেকে নেওয়া হবে অলিম্পিক গেমসের আদর্শ লেখো। আদর্শ কি দেখবে, দুটো একটা পয়েন্ট এখানে লিখে দেবে যে কেন অলিম্পিক খেলা হয়েছিল এবং এর আদর্শ কী ছিল। প্রথম তো বলা যেত 3টে আদর্শ ছিল, ঠিক আছে, বইতেই লেখা আছে। তারপরে অলিম্পিক পতাকার বর্ণনা দাও। অলিম্পিক পতাকার বর্ণনা হচ্ছে 2:3, ঠিক আছে, 2:3 সাদা কালারের হয়, উপরে ডব্লিউ আকারের 5টি আলাদা আলাদা রঙের বলয় থাকে, ঠিক আছে, এইটা হচ্ছে বর্ণনা দেওয়া হয়ে গেল। ব্যাস, যে দুটো পতাকা ব্যবহার হয়, একটা হচ্ছে খেলার সময় আর একটা হচ্ছে উত্তোলনের সময়, ঠিক আছে, হয়ে গেল। ব্যাস, অলিম্পিকের গেমসের আদর্শ কী, আদর্শ হচ্ছে 3টে কী, একটা হচ্ছে এক্সেলেন্স, একটা হচ্ছে ফ্রেন্ডশিপ, একটা হচ্ছে রেসপেক্ট। এই 3টে জিনিস তুমি একটু গুছিয়ে লিখে দেবে পয়েন্ট করে, ঠিক আছে, তাহলে কিন্তু অলিম্পিকের আদর্শ তোমার লেখা হয়ে যাবে। অলিম্পিকের পতাকার বর্ণনা আমি অলরেডি বলে দিয়েছি। গঠন উল্লেখ করো, IOC বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির গঠন। বইয়ের একদম শেষ যে পৃষ্ঠাটা অলিম্পিকের আদর্শ গেম চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার শেষে দেখবে IOCর গঠন লেখা আছে, কীরকমভাবে একজন সভাপতি থাকে, একজন সহসভাপতি থাকে, এইভাবে কীভাবে ভোটের দ্বারা নির্বাচিত হয়, এই সমস্ত জিনিসগুলো লিখে দিতে হবে। সে 4 বছরের জন্য নির্বাচিত হয়, পরের বার ভোটের জন্য সে 8 বছর থাকতে পারে। এইভাবেই তোমাকে IOCর অলিম্পিক কমিটির গঠন দিতে পারে। IOC অলিম্পিক গঠন এটা দেওয়ার চান্স সব থেকে বেশি। তারপর হচ্ছে দেহভঙ্গি বিকৃতি কাকে বলে। আমরা যেভাবে সাধারণভাবে বসি দাঁড়াই, সেটা যদি সঠিকভাবে না হয় সেটাকে বলা হয় দেহভঙ্গি বিকৃতি। বলে দিচ্ছি, কিন্তু আমি সমস্ত কিছুর অ্যান্সারে কিন্তু বলে দিচ্ছি দেহভঙ্গি বিকৃতি। যে কোনো 2টি দেহভঙ্গি বিকৃতি বর্ণনা দাও। অনেকগুলো আছে, একটা হচ্ছে শিরদাঁড় আর একটা হচ্ছে পায়ের। উপরের কথা যদি বলি 3টে আছে, 3টে আমরা জানি কি কি, স্কোলিওসিস, লর্ডোসিস আর হচ্ছে কাইফোসিস। তাহলে স্কোলিওসিস তোমরা যদি লেখো, প্রথম তৈরি হচ্ছে কী দিয়ে, স্কোলিওসিস আমরা লিখছি। তাহলে স্কোলিওসিস হচ্ছে কী দিয়ে, দিয়ে, প্রথম শব্দটা আসছে তার মানে মেরুদণ্ড যদি এর মতন আকার ধারণ করে বা সি এর মতন যদি আকার ধারণ করে তাকে বলা হয় স্কোলিওসিস। তারপর হচ্ছে লর্ডোসিসের কথা যদি বলি, লর্ডোসিসের প্রথম তৈরি হচ্ছে এল দিয়ে। আর আমাদের, তোমরা অনেকেই শুনেছো কিনা আমি জানি না, তবে শুনে রাখো যে আমাদের মেরুদণ্ডকে 3টে ভাগে ভাগ করা যায়। সব থেকে নিচের যে পার্টটা সেটাকে বলা হয় লাম্বার। তো লাম্বার অংশে যখন বেঁকে যায়, ভিতরের দিকে ঢুকে যায়, তখন সেটাকে বলে লর্ডোসিস। ব্যাস, মিটে গেল দেহভঙ্গির 3টে বিকৃতি। এবার এগুলো কীভাবে সারানো যাবে সেটা আমি একটু বলে দিচ্ছি। যদি স্কোলিওসিস হয় তখন কী করতে হবে, যে সাইডে বেঁকে যাচ্ছে সেই সাইডের অপোজিট সাইডে আমাদের সবসময় বেঁকে ব্যায়াম করতে হবে। 1, 2, যদি বলা হয় যে স্কোলিওসিস যখন হবে তখন আমাদের শুতে হবে, তখন তার অপোজিট সাইডে কাত হয়ে শুতে হবে।
এবং আমরা যদি বলা হয় যে লর্ডোসিসের কথা হচ্ছে লর্ডোসিসের ভিতর দিকে ঢুকে গেলে তখন আমাদের পশ্চিমোত্থাসন বা ফ্রন্ট ব্যান্ডিং মানে ফরওয়ার্ড ব্যান্ডিং এই সমস্ত এক্সারসাইজগুলো করতে হবে। তারপরে হচ্ছে এটা বলে দিলাম দেবাঙ্গের বিকৃতি এবং তার কারণগুলো বলে দিলাম এবং কীভাবে সারানো যাবে সেটাও বলে দিলাম, মানে অর্থাৎ পদ্মিকারও বলে দিলাম। হ্যাঁ, এবার হচ্ছে যোগ শব্দের অর্থ কী? যোগ শব্দের অর্থ হচ্ছে ইউজ কথা থেকে এসছে, সংস্কৃত শব্দ ইউজ থেকে এসছে। প্রথম এইটার সূত্রপাত ঘটেছিল কার দ্বারা? সূত্রপাত ঘটেছিল হচ্ছে পতঞ্জলির দ্বারা, তার যোগসূত্র বই থেকে। দৈনন্দিন জীবনে যোগ, এখানে যদি একটু ভুল হয়েছে লেখার মধ্যে, দেখো এখানে লেখা আছে দৈনন্দিন জীবনে যোগ্য না, এটা যোগ হবে শুধুমাত্র, যোগা পাশের নয়, এটা পাশের নয়, এটা হবে, এটা যোগ কি হবে? প্রতিদিন এটা হবে অভ্যাসের সুফলগুলি বর্ণনা করো। সুফল কি? যোগ করলে সমস্ত কিছুই সুফল পাওয়া যাচ্ছে। যোগের মধ্যে বহুত কিছু চলে আসছে, প্রাণায়াম চলে আসছে, যোগ আসছে, ধ্যান আসছে, ধারণা আসছে, তারপর হচ্ছে আসন আসছে, এগুলো সবই হচ্ছে যোগের পার্ট। তো যদি তুমি আসন করো তাহলে তোমার মাসেলগুলো শক্তিশালী হবে, তোমার যে লিগামেন্টগুলো আছে সেগুলো শক্তি হবে, হাড়ের যে ডেনসিটি আছে সেটা বৃদ্ধি পাবে, ডেনসিটি অর্থাৎ ঘনত্ব। তারপরে প্রাণায়াম করলে আমাদের যে শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে সেগুলো দূর হয়ে যাবে। তারপরে আমাদের মেডিটেশনের ফলে, অর্থাৎ প্রাণায়ামের ফলে কী হবে? মেডিটেশন একই জিনিস প্রায়, তো মেডিটেশনের ফলে আমাদের মানসিকতা ধীর হবে, স্থির হবে, এইগুলোই হচ্ছে সুফল। ক্রিয়া প্রশিক্ষণ বলতে কী বোঝো? ক্রিয়া প্রশিক্ষণ যখন কোনো প্লেয়ার বা খেলোয়াড়কে তার খেলার উন্নতি করার জন্য যে ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয় সেটা হচ্ছে ক্রিয়া প্রশিক্ষণ। ঠিক আছে। তারপর হচ্ছে উষ্ণীকরণ ও শীতলীকরণ কাকে বলে? উষ্ণীকরণ, শীতলীকরণ। উষ্ণ মানে কি? গরম করা। তো আমরা যখন খেলতে যাচ্ছি তার আগে আমরা এক্সারসাইজগুলো করছি যাতে আমরা পরের খেলাগুলোয় ভালোভাবে সুন্দরভাবে কোনো রকম চোট আঘাত ছাড়াই অংশগ্রহণ করতে পারি, সেটা হচ্ছে উষ্ণীকরণ বলা হয়। ঠিক আছে। আর শীতলীকরণ শীতলীকরণ খেলা শেষ হয়ে যাওয়ার পরে আমরা পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য, বডিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে সমস্ত হালকা ব্যায়ামগুলো করি সেটা হচ্ছে শীতলীকরণ। বলে দিলাম কিন্তু। ফার্টলেগ ট্রেনিং কাকে বলে? ফার্টলেগ ট্রেনিং এটা তোমরা বই দেখে নেবে। ঠিক আছে, কারণ এটা অনেক বড়, বর্ণনা করতে গেলে এখানে চার মার্কের মধ্যে বর্ণনা করা যাবে, কিন্তু বুঝতে সমস্যা হবে এখন, কারণ এটা হচ্ছে সাজেশনের ক্লাস, এটা ক্লাস নয়। তোমরা যদি ক্লাস চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং প্রত্যেকটা ক্লাস আমি 100% গ্যারান্টি দিচ্ছি, প্রত্যেকটা ক্লাস কলেজের হোক, 11-12 হোক, সমস্ত ক্লাস এখানে পাবে। ঠিক আছে। এরপর হচ্ছে লাস্ট আমরা দেখব ক্রিয়াক্ষেত্রে আঘাত বলতে কী বুঝো? ক্রিয়াক্ষেত্রে আঘাত বলতে কি? যখন আমরা খেলছি তখন যে আঘাতগুলো লাগছে সেটা হচ্ছে ক্রিয়াক্ষেত্রে আঘাত। ঠিক আছে। তারপরে সিপিআর কি? সিপিআর তোমরা নাম শুনেছো। সিপিআর ফুল ফর্ম হচ্ছে কার্ডিও পালমোনারি, সি ফর কার্ডিও, পি ফর পালমোনারি, আর রেসেসিটেশন, আর ফর রেসেসিটেশন। যখন আমাদের হার্ট অ্যাটাক, সবাই নাম শুনেছো, হার্ট অ্যাটাক হওয়ার কারণ হচ্ছে আমাদের যখন যে নালীগুলো থাকে সেই নালীগুলোর মধ্যে যদি কোনো রকমভাবে ব্লক বা চোক হয়ে যায়, তখন অনেক সময় দেখা যায় যে রক্ত ঠিকভাবে যাচ্ছে না, খুব কম ক্ষেত্রে এগুলো। অর্থাৎ আমাদের আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের যে ইম্পালসের যে জায়গাটা আছে সেখানে যখন ইলেকট্রিক ঠিকঠাকভাবে পৌঁছায় না পুরো হার্টটাতে, তখন এই সমস্যাগুলো দেখা যায়। তখন এই বুকের ভেতরে চাপ দিয়ে যাতে ওইটা কাজ করে, বা আমাদের যে অ্যাট্রিওভেন্ট্রিকেলগুলো যেগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে কাজ করে, অর্থাৎ ওই ইলেকট্রিক্যাল যেন সঠিকভাবে পৌঁছায়, তখন বুকের মধ্যে চাপ দিয়ে সেইগুলোকে আবার সতেজ করার চেষ্টা করা হয়, সেটা হচ্ছে সিপিআর। তারপরে হচ্ছে প্রাইস দেখতে পাচ্ছ, প্রাইস পদ্ধতির বর্ণনা। প্রাইস কি? পি ফর হচ্ছে প্রোটেকশন, তারপর হচ্ছে আর ফর হচ্ছে পি ফর প্রোটেকশন, আর ফর রেস্ট, আই ফর আইস, সি ফর কম্প্রেশন, এবং ই ফর হচ্ছে এলিভেশন। ঠিক আছে। পি ফর প্রোটেকশন দেওয়া, সেই জায়গা যেখানে ব্যথা লেগেছে সেই জায়গাটাকে ঢেকে রাখা বা কোনোভাবে প্রোটেক্ট করা, সেই জায়গাটা যাতে আবার ক্ষত না হয়। তারপর হচ্ছে আর ফর হচ্ছে রেস্ট, সেই জায়গাটাকে রেস্ট দেওয়া। ঠিক আছে। আই ফর হচ্ছে আইস, যেখানে ব্যথা লেগেছে সেই জায়গাটায় আইস দেওয়া। তারপরে হচ্ছে সি ফর কম্প্রেশন কি হচ্ছে? সেই জায়গাটায় জোর করে বেঁধে রাখা, কোনো কিছু দিয়ে একদম যাতে সঠিকভাবে থাকে, বা সেই জায়গাটা খুব নরম চরণ কম থাকে, তার জন্য সেটাকে কী করা হয়? বেঁধে রাখা হয় জোর করে। ই ফর হচ্ছে এলিভেশন, যে জায়গাটা লেগেছে সেই জায়গাটাকে যে মাথার যে লেভেল থাকে তার থেকে যেন উপরে রাখা হয়। ঠিক আছে।
এবার হচ্ছে একটি লৌহ বল নিক্ষেপ ক্ষেত্র চিত্র অঙ্কন করো। হ্যাঁ, এইটা আমি দেখিয়ে দেবো, লৌহ বল এবং তার সাথে সাথে লৌহ বল কীভাবে সহজভাবে আঁকা যাবে সেই সেক্টরটা বা ক্ষেত্রটা, এবং সেই সাথে সাথে শর্ট পার্টের যে সেক্টর আছে, শর্ট পার্ট বলছি কেন, তোমার ডিসকাস, সেই ডিসকাসের যে সেক্টর থাকে অর্থাৎ ক্ষেত্র থাকে, সেটাও কিন্তু আমি সহজেই ছবি আঁকা দেখিয়ে দেবো। ঠিক আছে, এই চ্যানেলেই থাকবে সে ভিডিও, সেটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারো। অবশ্যই সেখান থেকে কিন্তু 6 তোমরা পেয়ে যাবে, তো ভিডিওটা অবশ্যই দেখবে। তারপর হচ্ছে শ্বসনের হার বলতে কী বোঝায় এবং শ্বসনতন্ত্রের উপর ব্যায়ামের প্রভাব হয়। আমাদের শ্বাসের যখন আমরা এক্সারসাইজ করছি তখন আমাদের শরীরের মধ্যে কী কী প্রভাবগুলো পড়ছে আমাদের ব্যায়ামের ফলে, সেটাই। ঠিক আছে, যেমন আমাদের হার্টবিট বেড়ে যাচ্ছে, তারপরে আমরা শ্বাস বেশি নিচ্ছি। ঠিক আছে, এর ফলে কি হয়, আমাদের হার্ট বড় হয়ে যাচ্ছে, তারপরে আমাদের যে অক্সিজেন নেওয়ার ক্ষমতা সেটা বেড়ে যাচ্ছে, মাসেলে অক্সিজেনের ক্ষমতা, গ্রহণ ক্ষমতা বেড়ে যাচ্ছে, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে শ্বসনের উপর ব্যায়ামের প্রভাব। আমি কিন্তু প্রশ্নের সাথে সাথে উত্তরও বলে দিয়েছি। তো এই পর্যন্ত হচ্ছে আজকে আমাদের ক্লাস ছিল। আমাদের একটা ইউটিউব চ্যানেল তো অবশ্যই আছে, দেখতে পাচ্ছ। এছাড়াও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো, এবং ফেসবুকেরও লিঙ্ক আছে, সব ডেসক্রিপশন বক্সে থাকবে। ঠিক আছে, এছাড়াও আমাদের তোমরা যদি চাও যে ফিজিক্যাল এডুকেশনের কলেজের জন্য বই কিনবে, আগে থেকে দেখে রাখতে পারো। তার জন্যে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে অ্যামাজনের, সেখান থেকে কিন্তু তোমরা বই কিনতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ, টেক কেয়ার, সবার পরীক্ষা ভালো হোক।